কোটা বিরোধী আন্দোলন দমাতে গণহত্যা চালানো 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার দেশ ছেড়ে পালানোর গোপন পাসপোর্ট প্রকাশ। এবং সর্বশেষ জানাবো, ওবায়দুল কাদেরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষদের দমন পীড়নে এইসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পোষ্য, নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 এবং 2,000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এইসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জকরণের দিকে ধাবিত করতে থাকে, যা বর্তমান সময়ে সে সরকারের অন্যতম ডাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে। একে একে এবার দেখে নিই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপালী পুলিশদের সম্পর্কে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীতে গোপালগঞ্জকরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1,000 কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে 1 যুগ আগে প্রকাশিত এই সংবাদ থেকে জানা যায়। ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশে এলাকায়। বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা। অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিবুল পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবের পরে এই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোপালগঞ্জের বাসিন্দায় বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনার বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম ছিল হেফাজত ইসলামের ওপর 5 মে শাপলা চত্বরে গণহত্যা। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন। প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন, যতই স্যাংশন আসুক ভয় পায় না। সম্প্রতি এই ব্যক্তির স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকেই দায়ী করেছেন। জানা গিয়েছে, তার স্ত্রী দিলরুবা ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকেও কানাডা থেকে ফেরত পাঠানো হয়। এই নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজনে জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর। ইতোমধ্যে হোলি আর্টিজনের ঘটনাতে মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলবও করা হয়েছিল। জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণে এই মনিরুলের শেষ পরিণতি বেনজিরের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস.এম. রুহুল আমিন। গোপালগঞ্জের কোটালীপাড়াতে জন্ম নিয়ে আরেক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। টুরিস্ট পুলিশের দায়িত্বে প্রধান থাকা এই পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয়। রেলওয়ে পুলিশের প্রধান বানানো হয়েছে গোপালগঞ্জের জন্ম নেওয়া দিদার আহমেদকে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই প্রধানের দায়িত্বে আছেন আর কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনেজ কুমার মজুমদার। এই বনজের জন্ম পিরোজপুরে, যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী। আলোচিত বুনিয়া হত্যা ও ধর্ষণ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনভিরকে অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেয় বনজ কুমারের পিবিআই। এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর বাইরেও গোপালগঞ্জের পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রামের রেঞ্জে। চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ নুরে আলম মিনাকে। তাছাড়াও রাজশাহী রেঞ্জে ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের আনিসুর রহমানকে। পুলিশের ব্যাপকভাবে গোপালগঞ্জের মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সরকার শুরু থেকে পুলিশের নিয়োগ পরীক্ষাতে অস্বচ্ছতার আশ্রয় নেয়। 2013 সালে এই বিষয়টি অনুধাবন করে প্রথম আলোর পত্রিকাতে সংবাদের শিরোনাম করেছিল।
মেধা কোটার শীর্ষে গোপালগঞ্জ, অর্থাৎ ফলাফল ঘোষণার ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষদের বাড়তি সুবিধা দিতে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসনে আসীন করা হয়। আর এভাবেই অযোগ্য দেশ বিরোধী ফ্যাসিবাদী আওয়ামী লীগ দালাল গোপালে পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জকরণ করে ফেলে এই সরকার। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 200 পুলিশ কর্মকর্তা। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসার আবেদন করেছেন তাদের অনেকে। গোয়েন্দা সংস্থা বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে 24শে জুলাই থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে। এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সদ্য বিদায়ী কমিশনার, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে। তবে সংখ্যার দিক থেকে 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি। আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য মতে ডিএমপি সাবেক কমিশনার শফিকুল ইসলাম, 12তম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি কামরুল হাসান, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, 15 ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন খান, মাহবুবুর রহমান, খন্দকার লুৎফর কবির, আলী মাহমুদ, কৃষ্ণপদ রায়, 17 ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান, 18 ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান, 18 ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন। 17 ব্যাচের মিজানুর রহমান, হাফিজ আক্তার, আনোয়ার হোসেন এবং মঈদুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন। 17 ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন। 18 ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন। 15 ব্যাচের কর্মকর্তা বনজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন। 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শামিজান, মোল্লা নজরুল, মুস্তাক আহমেদ, নুরে আলম মিনা, শাহ আবিদ, আতিকুর রহমান, মাসুদুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, কানিস ফাতেমা, হারুনুর রশিদ, শেখ রফিকুল ইসলাম, মারুফ সর্দার, বিপ্লব কুমার সরকার, সাজ্জাদুর রহমান, জায়েদুল আলম, মেহেদি হাসান, মিজানুর রহমান, ফরিদ উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, সঞ্চয় সরকার, জসিমউদ্দিন, আশরাফ হোসেন, মইনুল হক, আনিসুর রহমান, মাসুদ হোসেন, সুনন্দ রায়, প্রলয় কুমার জর্দার সহ বেশ কয়েকজন রয়েছেন। দেশ ছাড়ের প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা, কানাডা হলেও অনেকে জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক, থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন। তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা সূত্র জানায়, বিগত 14 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ পদবি, অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে। উল্লেখ্য, নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলপতের ওপর দমনপীড়ন চালিয়েছেন। বাংলাদেশের জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার 25শে জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ পার্থকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর বাড়িধারার বাসা থেকে পার্থকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ। ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিভিন্ন পোস্ট দিয়েছেন তিনি। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গত 48 ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশে অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার গণহত্যা চালিয়ে যাচ্ছে। বিবিসি সহ আন্তর্জাতিক মিডিয়ায় 106 জন তরুণ ছাত্র নিহত হওয়ার খবর প্রচার করলেও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি। গুরুতর আহতের সংখ্যা কয়েক হাজার। এই গণহত্যা চালানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ক্যাডারদের মাধ্যমে। তিনি বলেন, ওবায়দুল কাদের ঘোষণা করেছেন, দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনার একক নির্দেশে এই গণহত্যা চালানো হয়েছে। বাংলাদেশে চলমান গণহত্যার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুলের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশের কনসুলেটের সামনে আয়োজিত বিক্ষোভে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাধারণ ছাত্রছাত্রীরা চাকুরিতে মেধাকে পাশ কাটিয়ে অন্যায্য কোটা পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছিলেন। শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা তার দলীয় সন্ত্রাসী অস্ত্রধারী ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে।
অস্ত্রধারী ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীর খুনের চিত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মাহমুদুর রহমান বলেন, চলমান আন্দোলনে ও বিক্ষোভ দমনে শেখ হাসিনা যে পদ্ধতি গ্রহণ করেছেন, অনুরূপ পদ্ধতিতে 2013 সালের 5 মে শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছিলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রেখেছে ভারতের বর্তমান হিন্দুত্ববাদী সরকার প্রধান নরেন্দ্র মোদী গুজরাটে একইভাবে মুসলমান নারী শিশুদের ওপর গণহত্যা চালিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যার সাথে তুলনা করা চলে। পশ্চিমা দেশগুলোর সহযোগিতা ও সমর্থনে গাজা ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মুসলিম নারী শিশুদের নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। একইভাবে শেখ হাসিনাও দেশের তরুণ ছাত্রছাত্রীদের ওপর গণহত্যায় মেতে উঠেছে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর মুখে গণতন্ত্র মানবাধিকারের কথা বললেও মুসলিম দেশগুলো নিয়ে তারা ডাবল স্ট্যান্ডার্ড অবস্থান নিয়েছেন। মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ডক্টর মুরসির সরকারকে উৎখাত করে ফ্যাসিবাদী স্বৈরশাসক বসিয়েছে। আমাদের সম্পাদক বলেন, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট, কুমিল্লা সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ অংশ নেওয়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কিশোর তরুণ ছাত্রছাত্রীদের ওপর পুলিশ, র্যাব, বিজিবি ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা চালাতে দেখা গেছে। এমনকি সব সন্ত্রাসীদের হাসপাতালে প্রবেশ করে আহত ছাত্রদের ওপর হামলা চালিয়েছে।